জীবনে কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় এখানেই থেকে যাই। আজকে আমরা এসেছি সেই রকম এক জায়গায়। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে ভক্তির টান, আর মাঝখানে আমরা। সবাইকে স্বাগত আমাদের এই দীঘা ভ্রমণ কাহিনীর তৃতীয় পর্বে। আজকের এই পর্বটা একটু আলাদা, একটু স্পেশাল, কারণ আজকে আমরা ঘুরবো উদয়পুর বিচ, পা রাখবো পুরনো দীঘার বালিতে, আর দিনের শেষে মাথা নত করবো জগন্নাথ ধামের সামনে। এখন বাজে 4:30। আমরা একটু যাই, সানরাইজ দেখে আসি। বাইরে প্রচণ্ড সমুদ্রের আওয়াজ হচ্ছে, খুব সুন্দর লাগছে। দীঘায় এসে যদি সানরাইজ না দেখলেন তাহলে কি করলেন। তো বাইরে দারুণ সুন্দর সমুদ্রের আওয়াজ হচ্ছে। এই ব্যালকানি থেকে এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, প্রচণ্ড ঢেউয়ের আওয়াজ, ফাটাফাটি। তো ঝটপট রেডি হয়নি, রেডি হয়ে চলুন সানরাইজ দেখার চেষ্টা করি। পাঁচটা 15 বাজে, কিন্তু এখনো অন্ধকার। একটা টোটোওয়ালাকে দেখতে পেয়েছি, দেখি। ভোর হয়ে গেছে কিন্তু এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তো একটা টোটো দেখতে পেয়েছি, জিজ্ঞাসা করে দেখি, দাদা সানরাইজ পয়েন্ট যাবেন? সানরাইজ পয়েন্ট, যেখান দিয়ে ভালো সূর্য দেখা যাবে। তো এখান থেকে আমরা একটু উদয়পুর সি বিচের দিকেই যাচ্ছি। হ্যাঁ, টোটো একটা বুক করে নিয়েছি আমরা, 100 টাকা নেবে। তো এই টোটো আমাদের ছেড়ে দিয়ে গেল এবং আমরা এসে পড়েছি উদয়পুর সি বিচ সাইডে। এটা অ্যাকচুয়ালি মেদিনীপুরে না, ওয়েস্ট বেঙ্গলেও না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে উড়িষ্যার সাইডে। তো বেশ সুন্দর চারিদিকে ঝাউবন। এই উদয়পুর বিচ সাইডটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে না, এটা হচ্ছে আপনাদের উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। বেশ সুন্দর ফাঁকা নিরিবিলি জায়গা, বেশ ভালোই লাগছে। এবং প্রকৃতির আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন, টুকিটাকি পাখি ডাকছে আর সমুদ্রের ঢেউ। নাইস, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। মানে না এলে বোঝা মুশকিল আছে। আর যেহেতু সকাল সকালে এসেছি, দোকানপাটগুলো সবই বন্ধ, বেশিরভাগ দোকানই বন্ধ। টুকিটাকি কিছু খাবারের দোকান খুলেছে, এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা পাবলিক টয়লেটও আছে এবং সেটাও খোলা আছে। পুরো বিচ ফাঁকা। যারা একান্তে নিরিবিলিতে একটু সমুদ্র ঘুরতে ভালোবাসেন, তারা অবশ্যই এই সকালবেলা এখানটা আসুন এবং এসে এই সমুদ্র উপভোগ করুন, ভালো লাগবে আপনাদের। তো এটা হচ্ছে উদয়পুর সি বিচ সাইড। আর ঠিক আপনার এসে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে এই যে ছোট্ট
দূরে দেখতে পাচ্ছি না কতটা, ওই দিকে হচ্ছে নিউ দীঘা সি বিচ, যেখানে একটু আলো আলো জ্বলছে, ওই দিকটা নিউ দীঘা সি বিচ। আর ওই দিক থেকে আমরা এই পথে, এই ঝাউবনের পাশ থেকে, রাস্তা থেকে টোটো করে এলাম, পিছনের একটা বাইপাস আছে, সে টোটো করে এসে এই দিক থেকে আমরা এলাম উদয়পুর বিচ সাইডে। ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, বোধহয় তারা মাছ ধরতেই যাচ্ছে এখন। তো এখানে কিছু মাঝি নৌকোকে জলে নামাচ্ছে, চলুন দেখে নিই। আসলে আমরা ভাবি জীবনটা খুব সোজা, শহরে থাকি, টুক করে বাজারে গেলাম, সবজি কিনে নিলাম, একটু মাছ কিনে নিলাম, নিয়ে চলে এলাম। বাট এই যে প্রকৃতির কাছে যারা থাকেন, সে পাহাড় বলুন, সমুদ্র বলুন, সবার কাছে জীবনটা খুবই টাফ। মানে এই যে রোজকার যে স্ট্রাগল, সবাই আমরা স্ট্রাগল করি, অবশ্যই আমরা স্ট্রাগল করি, বাট এই যে স্ট্রাগলটা না, এটা অনেকটাই বেশি আমার মনে হয় কোথাও একটা। জানি না আপনাদের মধ্যে কি বলে, বাট আমি যখনই এসে দেখি যে মাঝি মোল্লাররা এরা জীবনে ঝুঁকি নিয়ে দুটো মাছ ধরে, তাদের জীবিকার তো হয় বটে, আমরাও খেতে পাই, ওই ব্যাপার আর কি। মানে জীবনে সবার কাছে স্ট্রাগল তো রয়েছে, বাট কোথাও একটা কারুর কাছে যেন একটু বেশি, সেটা যারা প্রকৃতির ধারে কাছে, যারা কাছাকাছি থাকে, তাদের কাছে আমার মনে হয় যে স্ট্রাগলটা অনেকটাই বেশি। তো এই বিচের যেটা মজাদার বিষয় হচ্ছে, এই বিচটা পুরো ফাঁকা, মানে খুব একটা লোকজন কিছু নেই, যত দূর দেখা যাচ্ছে পুরো ফাঁকাই ফাঁকা। এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটাও যেরকম ফাঁকা, দেখুন ফাঁকা। আমার যে উল্টো দিকটা আছে, ওই দিকটা আরও ফাঁকা, এই দেখুন। এবং মাঝিরা তো মাছ ধরতে যাচ্ছে, এবার তারা সেই কাজটাকে প্রচণ্ড এনজয় করছে, গান গাইতে গাইতে, জল ছিটিয়ে, মা গঙ্গাকে নমস্কার করে, মানে একটা আলাদাই ব্যাপার। আমি এতবার দীঘাতে এসেছি, আমি কোনোদিন এইরকম দেখিনি চোখের সামনে এরকম, মানে মাঝিরা নৌকো নিয়ে, মানে এই সমুদ্রের পাড়ে এসে নৌকো নিয়ে আস্তে আস্তে আবার নৌকো চালিয়ে যাচ্ছে মাছ ধরতে, এইরকম আমি কোনোদিন দেখিনি। এটা আমার লাইফ ফার্স্ট টাইম। মানে এগুলো আমরা এপারে দাঁড়িয়ে, মানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখি দূর থেকে যে অনেক ট্রলার যাচ্ছে আসছে, বা এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, বাট এটা আমি একদম চোখের সামনে দিয়ে দেখলাম। মানে এই
দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। বিচটা বেশ সুন্দর, কিন্তু যাই হোক মানে আমি দীঘা অনেকবারই এসেছি, তো এই জায়গাটা কোনোদিন আসা হয়নি, পার্টিকুলারলি উদয়পুর সি বিচে। আমরা তাজপুরে গেছি, মন্দারমণি গেছি, উদয়পুর বিচে এই ফার্স্ট টাইম এলাম। বাট সত্যি খুব সুন্দর, মানে সমস্যা একটাই জানেন তো, বিচ পরিষ্কার, বিচ সুন্দর, নিরিবিলি বিচ ভালো, কিন্তু এই বিচে কেন যে মানুষ নোংরা করে আমি তো আজও বুঝতে পারি না। প্রকৃতিকে পরিষ্কার রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। দেখুন এই জায়গাটা, চারিদিকে প্লাস্টিক, প্লেট। আনন্দ সবাই করতে আসে, আনন্দ করুক, আনন্দ করাটা তো জরুরি, কিন্তু এই আনন্দ সাথে সাথে প্রকৃতিকে কেন তারা নোংরা করে আমি আজও বুঝতে পারি না। এই চারিদিকে প্লাস্টিক, প্লাস্টিক ফেলে নোংরা আবর্জনা পুরো করে রেখেছে। এত সুন্দর একটা বিচ, চারিদিকে এই যত দূর দেখা যাচ্ছে পুরো প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। এতে যারা ট্যুরিস্ট আসেন তারা তো এনজয় করে চলে যান, কিন্তু এইটা প্রকৃতির কতটা ক্ষতি হয় হয়তো তাদের হয় না, কিন্তু তাদের আগামী হয়তো পরের জেনারেশন বা তার পরের জেনারেশনে এটাকে মাসুল তো দিতেই হবে। দেখুন এত সুন্দর পরিষ্কার জায়গা, চারিদিকে এই প্লাস্টিকের গ্লাস পরে। যারা সুরাপান ভালোবাসেন করুন সুরাপান, কিন্তু ওই বিচের ধারে সেই নোংরামোগুলো বন্ধ করতে হবে আমাদের। না, আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে নেই, এটা উড়িষ্যা। বাট সেই মানে ওয়েস্ট বেঙ্গল হোক উড়িষ্যা হোক, আমরা ভারতীয়রা একটু মানে এরকম, এই জিনিসগুলোকে আমাদেরকে পাল্টাতে হবে। তো এই দিক দিয়ে বিচের এন্ট্রি পয়েন্ট, আর আপনার এই দিকে হলো উদয়পুর সি বিচ। বেশ সুন্দর, সকালবেলাটা অবশ্যই আপনারা আসবেন, এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের আশা করি ভালোই লাগবে। এখানে কিন্তু চারপাশের পরিবেশটা বেশ মনোরম, বেশ সুন্দর, মানে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, এবং সকালবেলা এসেছি বলে লোকজনও প্রচণ্ড কম। কিছু খাবারের দোকান আছে, ব্রেকফাস্ট আপনারা করতে পারবেন চাইলে। আর আচ্ছা দেখুন একটা জিনিস দেখাই, এরা হচ্ছে গাছ উলকাচ্ছে কীভাবে দেখুন। হ্যাঁ, পেপারটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব লাইন দিয়ে হ্যাঁ আবার এই পারে। বাহ, হ্যাঁ কিরম দেয়ালে ঘষে গাছ চলে যাচ্ছে। আরেকজন এসেছে, এই সব গাছ কিরকম সব হ্যাঁ হ্যাঁ এই দেখুন, এই দেওয়ালে ঠেকে এই বাবা, মানে কতই কিছু না থাকে দেখার আমাদের। চলুন ফিরি হোটেলে। আবার আমরা সেই
টোটো করে এসে গেছি নিউ দীঘা বিচে। এখন বাজে সকাল 6:30 এবং একটু ভিড়টা দেখুন, ক্রাউডটা। তো বলেছিলাম আপনাদেরকে সকালবেলা সূর্যোদয় দেখাবো, কিন্তু প্রচণ্ড মেঘ থাকার কারণে হঠাৎই দেখি সূর্য ওপরে উঠে গেছে, তো আমরা সেরকম সানরাইজ দেখতে পারিনি। তবে সূর্য এখন বেশ উঁকিয়ে দিয়েছে এবং সেটা দেখতে বেশ ভালোই লাগছে। তো দীঘায় এসেছেন বা যে কোনো সমুদ্রের পাড়ে এসেছেন আর ডাব খাবেন, এটা তো হতে পারে না। চলুন একটু সকালবেলা ডাব খাই। কিরম একটা দিন, আমাকে একটা দিন। তো এখন বাজে সকাল 9:30, আমরা চলে এসেছি রেডি হয়ে। এই সামনেই টোটো দাঁড়িয়ে আছে আমাদের। তো এই টোটো করে এখান থেকে যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে জগন্নাথ ধাম মন্দিরে। তো এবং এই মন্দিরের জন্য অনেক কিছু ইতিহাস রয়েছে, অনেক কিছুই কথা আছে। তো সেইগুলো সব কিছুই আপনাদের বলবো সেই মন্দিরে গিয়ে। তো চলুন রাস্তাটা কেমন একটু দেখে নেওয়া যাক। এখান থেকে মন্দির কত দাদা? 100 টাকা। আমাদের একজন গেলেও যা, 5জন গেলেও তাই। 5জন গেলেও তাই। কিন্তু এলাম যখন মন্দিরের ওখান থেকেই তো নিয়ে এলো, তখন 10 টাকা পার হেড, মানে 60 টাকা নিল। ভাড়া তো। আচ্ছা আচ্ছা, আমরা টোটোতে উঠে গেছি ফাইনালি। তো এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া 100 টাকা, আর মোটামুটি রিজার্ভ আপনারা 5 জন ম্যাক্সিমাম যেতে পারবেন। এবং মোটামুটি এখানে টোটো রিজার্ভ 100 টাকায়, মানে আমরা সকালবেলা উদয়পুর গেলাম দেখলেনও, সেটাতেও 100 টাকা ভাড়া, গেলাম এলাম। তো আপনাদেরকে একটু ভুলই বলেছিলাম, 10 মিনিট মোটেও লাগে না, 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে। তো এই দেখুন মন্দির। তো চলুন বাকিটা। আচ্ছা, এই ঠিক যেখানে টোটোটা নামিয়ে দেয়, তার ঠিক পিছনেই এই দেখুন জুতো রাখার জায়গা। এখানে এই যে এখানে আপনাদের জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। তো বেশ ভালো সিস্টেম। এই আপনাদেরকে এখানে ব্যাগ দিয়ে দেবে এবং সেই ব্যাগের মধ্যেই আপনাদের সবার, যদি অনেকে আসেন পরিবারের সবাই একসাথে এক জায়গায় জুতো রেখে এখানে আপনারা জমা করে দিতে পারেন। না না বেশ সুন্দর পাত করা আছে, তবে রোদের প্রচণ্ড তাপ রয়েছে। যা হয় একটু সমুদ্র থেকে দূরে আছে, হাওয়া মোটামুটি আছে অল্প, খুব একটা জোরে হাওয়া হচ্ছে না। মন্দির সারাদিনই খোলা, শুধু দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর সকালবেলা 6টার সময় মন্দির খুলে যায়, আর রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
আর মাঝখানে দুপুর 1টা থেকে 3টে যেরকমটা বললাম সেটা বন্ধ থাকে মন্দির। তো আমার মতে বলে হয় আপনারা একদম সকালবেলা চলে আসুন আর্লি মর্নিং, বা লেট আফটারনুন চলে আসুন 4টে-5টা নাগাদ। তাদের রোদের তাপটা একটু কম থাকে এবং আপনারা অনেকটা ভালোভাবে ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো যদি আপনাদের হাতে কোনো রকম প্রফেশনাল ক্যামেরা থাকে সেটা নিয়ে আপনারা এখানে এসে ভিডিও করতে পারবেন না। ক্যামেরা আপনাদের জমা করে দিতে হবে, 10 টাকা করে নেয়। তো যেটুকুনি পেরেছি ফোন থেকে এখানকার মন্দিরের ভিজুয়ালস আপনারা দেখলেন কীরকম লাগলো। তো কিছু জিনিস বলি যেগুলো বলা হয়নি। তো এই মন্দিরের বেশিরভাগটাই দেখাশোনা এবং পরিচালনা করেন ইসকন, এবং এর যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা দায়িত্ব রয়েছে আমাদের হিতকোর। হিতকোর হচ্ছে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এই মন্দিরের পুজো করা, প্রসাদ দেওয়া, প্রসাদ বিতরণ, এই সব কিছু দায়িত্ব ইসকন আছে। তো যারা জানেন না ইসকন কে বা কারা, তাদের বলি ইসকন হলো এমন এক প্রতিষ্ঠান যারা সারা বিশ্বেতে আমাদের ভগবদ্গীতার প্রচার করে, সোজা কথায়। এবং ভগবদ্গীতা মানে হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে, কৃষ্ণ মানে জগন্নাথ। তো এই সবের কোরিলেটেড। আমরা রথযাত্রা দেখি পুরীতে, কিন্তু এই যে রথযাত্রা পুরো বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন এই শ্রী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন। তো একদিন প্রভুপাদ তিনি বাড়ি ফিরলেন, ফিরে তার ওয়াইফকে বললেন যে আচ্ছা চা করবে একটু। তো ওয়াইফ বললেন যে না, চা করতে পারবো না। তো এই কথা শুনে তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি ঘর সংসার ত্যাগ করে দেন, ত্যাগ করে দিয়ে এক গুরুর কাছে আশ্রয় নেন। তো যেখানে যাওয়ার পরে গুরু দেখতে বুঝতে পারলেন যে এ তো খুব ভালো ইংলিশ বলেন, তার ইংলিশ ভাষায় প্রচণ্ড দক্ষতা। তো তিনি সেই গুরুজি প্রভুপাদ মহাশয়কে আদেশ দিলেন যে আপনি সারা বিশ্বের কাছে এই ভগবদ্গীতার প্রচার করুন। তারপর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই কাজটার সঙ্গেই যুক্ত ছিলেন, এবং সেই তার যে এই কাজ, তার যে গুরুর আদেশ, সেই পালন করতে গিয়ে আজ ইসকন পৃথিবীতে 192খানা দেশে রথযাত্রা উদযাপন করে। এবং এই রথযাত্রার পিছনেও প্রচণ্ড ইন্টারেস্টিং গল্প আছে। তো একবার প্রভুপাদজি তিনি তার শিষ্যদের নিয়ে আমাদের পুরীতে এসেছিলেন জগন্নাথ ধাম দেখাবেন। এবং পুরীর গল্প আপনারা সবাই জানেন যে পুরীতে ফরেনারদের বা নন হিন্দু যারা, তাদেরকে অ্যালাউ করে না পুরীর মন্দিরে। তো যথারীতি তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং যে কারণে তিনি সেই সময় বলেছিলেন আচ্ছা তুমি আমাদের ভগবানকে দেখা দেবে না, তাহলে আমি এই ভগবানকে সারা বিশ্বের কাছে প্রচার করব। তো এই বলে সেইখান থেকে শুরু হয়েছিল সেই প্রথম রথযাত্রা নিউ ইয়র্ক শহরে, এবং সেইখান থেকে আজ 192খানা দেশে এই ইসকন রথযাত্রা অপারেট করে। এই ছিল ছোট গল্প। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং গল্প আমার লেগেছিল যে চা, যে একটা মানুষকে যে চা মানে এতটাই না পেয়ে সে এতটাই আঘাত পেতে পারে যে তার ঘর সংসার সব কিছুই ত্যাগ করে দিয়ে সে চলে গেছেন পুরো একদম কী বলবো আধ্যাত্মিক দিকে। সেই চা নিয়ে আমাদের একটা ইন্টারেস্টিং গল্প আছে, যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে রাখবো। ছোট্ট একটা গল্প, আপনারাও দেখতে পারেন সেই গল্পটা। এই মন্দির থেকে আপনারা বেরোবেন, এক্সিট গেট এই আপনাদের ডান পাশে মন্দিরটা, এবং মন্দির থেকে বেরিয়ে আপনি সোজাসুজি একটা সুন্দর পার্ক দেখতে পারবেন। এই পার্কের পিছনে সমুদ্র রয়েছে, সেখানে গিয়েও আপনারা বসতে পারবেন চাইলে, এবং চাইলে আপনারা এই পার্কে এসেও বসতে পারেন। বেশ সুন্দর পরিবেশ। কারা কারা ওই প্রথম শুনলেন ইসকনের গল্প, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এই গল্পগুলো কীরকম লাগছে। তো রোদের এতটাই তাপ, রাস্তা পুরো তেতে আছে। বোধহয় ডিম যদি ছাড়া যায়, ডিম যদি ফাটিয়ে ছাড়া যায় শিওর পোচ হয়ে যাবে। দেখুন এখান দিয়ে হাঁটা যাচ্ছে না বলে ম্যাডাম ঘাসের ওপর থেকে চলছেন। তো এই জুতো যে আপনারা এসে রাখবেন, এখানে কিন্তু কোনো চার্জেস নেই, এটা সম্পূর্ণ বিনামূল্যেই। ফাইনালি আবার রুমে ফিরলাম। বাইরে প্রচণ্ড রোদ, এই রোদে এখন ডেফিনেটলি বেরোনো যাবে না। আমরা এখন একটু রুমে রেস্ট ফেস্ট নিই, বিকেলবেলা আবার বেরোবো। একদম গ্রেভি পুরো রেডি করাই থাকে, হালকা জাস্ট তরকার তেল আর এই 2 পিস মাছ দিয়ে দিয়েছে, দিয়ে একদম ভেজে দিল, কোনো তাড়া নেই। টমেটো দিয়ে দিল,
ভাজা মাছ, উপর থেকে গ্রেভি, একদম কমন গ্রেভি, উপর দিয়ে একটু তেল দিয়ে ভেজে দিল, হয়ে গেল মশলা। আর একটু ধনে পাতা ফ্রেশনেসের জন্য, ব্যাস। মশলা রেডি, 2 মিনিট। এখানে রয়েছে মটন। এটা মিক্স সবজি, তাই তো? সাইডে দিও, আমাকে ডাল দিন। মাছটা কিরকম? ঠিকঠাক? আগে হোটেল থেকে বেটার? হ্যাঁ, যথেষ্ট। মোটামুটি ভালোই খেতে। মাছটা দেখালেন কী করে প্রিপারেশন ওরা করছে। ইউজুয়ালি ভাজাই থাকে, দেন জাস্ট গ্রেভি রেডি করা থাকে, ওর মধ্যে জাস্ট দিয়ে তেল দিয়ে একটু ফুটিয়ে দিয়ে হয়ে গেল। বাট খেতে ঠিকঠাকই, কালকে হোটেলের থেকে মোটামুটি ভালোই খেতে। আর শেষ পাতে পড়লো চাটনি। খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, এবারে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, দেন বিকেলবেলা বেরোবো আমরা আবার সমুদ্র দেখতে। কারণ কাল আমাদের ফেরার পালা, কাল ফিরতে হবে। যতটা আগে সমুদ্র উপভোগ করা যায় আজই আমরা করে নেব। লবঙ্গটা খুলতে হয়? কেন খুলবেন? হ্যাঁ, আগে এটা খাইতে হবে না। মানে চিবিয়ে কে খায়? একবার কি করে খাবো? ভালো। কি করলি সমুদ্রে গিয়ে? কিরকম লাগলো তোর সমুদ্র? কতটা ভালো লেগেছে? ডাকলো 250 টাকা বলে। ও মানে ইলিশ বলে খয়রা মাছ খাই দিচ্ছে তোমাদের? তো এখন বাজে সন্ধে 6:30, তো আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে আমরা যাব ওল্ড দীঘাতে। তো নিউ দীঘা ঘুরলাম, বেশ ভালোই লাগলো। এবং ওল্ড দীঘাটা দেখি কীরকম লাগে। ওল্ড দীঘা অ্যাকচুয়ালি এই নিউ দীঘা তো অনেক পরে হয়েছে। দীঘা যখন প্রথম হয় সেটা ছিলই ওল্ড দীঘা, এবং সেই ওল্ড দীঘা জুড়ে অনেক গল্প রয়েছে, আমারও পার্সোনাল গল্প রয়েছে, সেটা আপনারা আগেই শুনেছেন। তো চলুন বাকি কথা যেতে যেতে। ওটো তো নেমে পড়েছি আমরা ওল্ড দীঘাতে। প্রচণ্ড নয়েজ, প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে এখানে। এই যে মোড়টা আছে দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে বাঁ দিকে গেলে সামনে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এই যে মোড়, এই মোড় থেকে এই আপনাদের ডান দিকে এটা হচ্ছে আপনাদের নিউ দীঘার দিক, এবং এই দিকে বাঁ দিকে যদি চলে যান
সেখানে আপনাদের ওল্ড দীঘার বাস স্ট্যান্ড পাবেন। তো নিউ দীঘাতে যেরকম প্রচণ্ড একটু শান্ত নিরিবিলি, বাট ওল্ড দীঘাতে মোটেও না। ওল্ড দীঘাতে প্রচুর লোক থাকে, যেহেতু এখানে বাস স্ট্যান্ড সবই রয়েছে, যে কারণে এখানে ভিড়টাও প্রচণ্ড এবং প্রচণ্ড নয়েজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিউ দীঘা বিচ তুলনামূলকভাবে একটু শান্ত, আর ওল্ড দীঘার ঢেউ দারুণ ঢেউ, দারুণ। তো ইউজুয়ালি এই জন্যই কি হয়, নিউ দীঘাতেই স্নান করতে দেওয়া হয়। আপনি যদি ওল্ড দীঘায় এসে স্নান করবেন বলেন ভাবেন, তো আপনাকে এখানে স্নান করতে দেওয়া হয় না, কারণ ঢেউয়ের স্রোত এতটাই বেশি, জল কোথায় তলিয়ে নিয়ে চলে যাবে আপনাকে কেউ আর খুঁজে পাবে না। দীঘার এখানে প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। আর ব্যাপারটা এই সন্ধেবেলার আমেজটা এখানে আলাদাই। নিউ দীঘাতে কালকে আমরা ছিলাম সন্ধেবেলায়, সেখানে যে ধরনের আবহাওয়া, যে ধরনের সমুদ্রের ঢেউ, প্রকৃতির ঢেউ, এইখানে পুরোটা আরেকটু বেশি, আরেকটু চরম। তো আমরা বেশ ভালোই ঘুরছি, ভালোই আনন্দ হচ্ছে। এখানে একটু যদি এসে সময় কাটান অবশ্যই ভালো লাগবে আপনাদের। এইখানে বিভিন্ন পাথর রয়েছে, সেই পাথরের ধারে আমরা বসে একটু সমুদ্রটা এনজয় করি। চলুন। তো প্রচুর মার্কেট ঘুরে নিয়েছি, তো সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, এই যে বসে আছে। তো সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে এবার আমরা একটু টি ব্রেক করি। হবি কাদে ঠিক আছে, আমিও একটা ট্রাই করি। ভালো খেতে। আজকের এই যাত্রাটা সত্যিই অসাধারণ ছিল। উদয়পুরের সেই শান্ত বীচ, পূর্ণ দীঘার ঢেউয়ের গর্জন, আর জগন্নাথ ধামের সেই পবিত্র অনুভূতি, এই তিনটে মিলে আজকের দিনটা মনের মধ্যে গেঁথে গেল। কিন্তু প্রতিটা যাত্রার একটা সুন্দর শেষ আছে, আর সেই শেষটা হয় বাড়ি ফেরার পথে। পরের পর্বে আমরা দেখাবো বাড়ি ফেরার সেই মিষ্টি অনুভূতি। ক্লান্ত শরীর, ভরা মন আর হাজারটা স্মৃতি নিয়ে কিভাবে ঘরে ফিরলাম।